দিচ্ছে আমার না, এই শিলং সালাউদ্দিন সাহেবের হাঙ্গেরের স্বরাষ্ট্র উজির 2 দিন আগে কইছে বিডিআর বিদ্রোহের জন্য নতুন করে তদন্ত কমিশন হবে। আচ্ছা, আর গতকাল কইছে না না হবে না নতুন কমিশন, সে নাকি আগে রিপোর্ট পড়ে দেখে নাই। কইছে আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আমি 2-1 দিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। আপনি বলেছেন যে আপনারা নতুন করে একটা তদন্ত কমিশন, এটা একটু আগে কি বললাম যে আমি যে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট না দেখে কথা বলেছিলাম, আজকে এটা সংশোধন করলাম, একটু আগে তো বললাম। এখন তা সংশোধন করিচ্ছে। তখন কিন্তু কইছিল তাদের ইস্তেহারে আছে কোন তদন্ত করার কথা, কয়দিনে আউলাই গেছে। এর আগে কইছিল মব সৃষ্টি করে দাবি আদায় করা বন্ধ, সব বন্ধ হবে, মব কালচার শেষ, ফুল স্টপ। কোথাও যদি এমন ঘটনা করে আমাদের রিঅ্যাকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু আজকেই মব কইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তারে দেওয়া হইল। দেখেন শিলং সালাউদ্দিন কিছু কইছে, এটা নিয়ে কয় নাই, কঠোর রিয়াকশন হয়েছে হয় নাই, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে লোকটা বিধ্বস্ত ব্যাংকিং সেক্টরকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করলেন, তারা অপমান করে বের করে দেওয়া হইলো, বিএনপির লোকেরা করেছে। 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করে গেল যে লোকটা রিজার্ভ দেশের, কি অপমান তাই না করলো বিএনপি। তবে এটা মব কিনা বলা মুশকিল। ফুন্দের আলো এটারে মব কইছে, আবার একই ব্যাপার দিল্লি স্টার এটারে বিক্ষোভ বলছে। বিক্ষোভ, ওরে বাবা, মানে কোনটারে সে মব বলে কোনটারে বিক্ষোভ বলে, এটা দিয়ে বুঝবেন যে কিভাবে সে ভাষা নির্মাণ করে, সত্য নির্মাণ করে কিভাবে। শয়তানিটা তার কোথায়, মানে ট্রান্সক্রম বুক আধা মমিন হয়েছে। আধা মমিনের গল্প জানেন না? মৌলানা ভাসানী তো বামপন্থীদের সাথে রাজনীতি করতো, জানেন তো, সেই জন্য ওনারে রেড মৌলানা কওয়া হইতো। উনি বাংলাদেশের আলেম ওলামাদের কাছেও কিন্তু প্রিয় ছিলেন। তো আলেম ওলামাদের একটা অভিমান ছিল মৌলানা ভাসানীর ব্যাপারে, যে মৌলানা আমাদের সাথে রাজনীতি না করে বামপন্থী নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন। এইটা কিছু হইলো তো একদিন একদল আলেম ওলামা মৌলানা ভাসানীর ধরছে, কইতেছে হুজুর কে আপনি কেন এই নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন? মৌলানা ভাসানী হাইসা কয় সমস্যা কি? আলেম ওলামারা কয় কেন ওরা বলে আল্লাহ খোদা নাই, আপনি ওদের সাথে কেমনে থাকেন বলেন তো হুজুর, এটা সমস্যা না? তো মৌলানা ভাসানী কয় আরে দূর, ওরা আধা মুমিন হয়ে গেছে। আধা মুমিন হয়ে গেছে মানে, আরে ও তো আধা কলেমা পড়ে ফেলিছে। তো সবাই বলে কেমনে ওরা আধা কলেমা পড়লো? তো মৌলানা ভাসানী কয় কলেমা লা ইলাহা আছে না, লা ইলাহা মানে কি কোন উপাস্য নাই, তাই না? ওরা কলেমা এইটুকু বলে, এটা তো 8 আনা, তাই না? আমি সাথে আছি, বাকিটাও কয়াই নেব ওদের, ওরা 16 আনা মুমিন হয়ে যাবে ইনশাল্লাহ। এইরকম আধা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। দিল্লি স্টারকেও এটা মব বলতে হবে, কারণ বাংলাদেশের জার্নালিস্টিক ভোকাবুলারিতে এই মব শব্দটা দিল্লি স্টার আমদানি করেছে ইন্ডিয়া থেকে 111 এর টাইমে। এটা আমাদের মনে আছে, এটা রেফারেন্সও আছে। বামপন্থী আর বিএনপি করলে এটা বিক্ষোভ হয়ে যায় না, আর আমরা কিছু করলে এটা মব হয়। শয়তানি শয়তানি, জাউরার জাউরামি। এইটা আমার দেশ নয়া দিগন্ত বা সংগ্রাম মব বলছে কি আমার চোখে পড়ে নাই। তাহলে আমাদের পক্ষ বলে মনে করি যে এগুলো সংবাদ মাধ্যমকে তারা কি করতেছে, আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ফাটাই দিতে পারবো, কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তো ইনস্টিটিউশনাল মেমোরি তৈরি করে না। মানে আপনি গুগল সার্চ দিলে আমার কথা তো পাবেন না, পাবেন চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন আমার কথা পাবেন না, আপনি পাবেন এই মিডিয়ার কথা। তাই সোশ্যাল মিডিয়ার রিচ হয় অনেক, অনেক মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, অনেক মানুষ দেখে, কিন্তু ইনস্টিটিউশনাল মেমোরি যেটা সেটা তৈরি করতে পারে না। আমরা যে সমস্ত মিডিয়াকে আমাদের সমমনা বলে মনে করি, তারা যদি আমাদের কথাবার্তা আমাদের ন্যারেটিভকে আগায় নিয়ে না যায় তাদের প্রিন্ট মিডিয়াতে, তারা যদি পাল্টা ন্যারেটিভ তৈরি করতে না পারে, তাহলে আমি বাকশালী এলিট ইন্ডিয়ান ন্যারেটিভ কেমনে ভাঙবেন? যাই হোক, মূল আলাপে চলে আসি। মনসুর সাহেবকে সরায় কারে বসানো হইল? এই যে সংসদ নির্বাচন হইল না, এটা পরিচালনার লক্ষ্যে 41 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল বিএনপি। ওই কমিটির সদস্য ছিল হেরা সোয়েটার্স এর এমডি এবং গার্মেন্টস ব্যবসায়ী মোস্তাকুর রহমান। দেখেন হাসিনার আমলে মোস্তাকুর রহমান গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টস এর সামনে, সোয়েটারের সামনে কি মিলাদ মাহফিল, দোয়া মাহফিল করিচ্ছে, দেখেছেন? মুজিবরে নিয়া, সর্দি বডিগার্ডের নিয়া, দেখেছেন? বিএনপির লোক নির্বাচনের আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী গর্ব করে বলছিল বিরোধীদের অর্থমন্ত্রী হওয়ার মতো ফিগার নাই। জামাত ইসলামী যদি সরকারে আসে কিন্তু অর্থমন্ত্রী কি হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। আসলে মূল ঝামেলা ছিল বিরোধীদের না, ওদেরই বিভিন্ন সেক্টরে যোগ্য লোক নাই।
এই জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন গার্মেন্ট ব্যবসায়ীকে আইনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানায় দেওয়া হইল। মাত্র 2 মাস আগে গত ডিসেম্বরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিশেষ নীতিমালায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরের মেয়াদে তার মালিকানাধীন গার্মেন্টস কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেডের 89 কোটি টাকা বকেয়া ঋণ পুনঃস্তবশীল করছে। মানে এটা খেলাপি ঋণ ছিল। লুটপাটের সব কারিগরের সাথে বাংলার লুথার কিং এর সিস্টেম হয়ে গেছে। তারাই মত তৈরি করে আগের গভর্নরকে, মনসুর সাহেবকে ব্যাংক থেকে বের করে দিছে। ব্যাংকিং খাতকে যে লোকটা গত 1.5 বছরে আবার ঠিকঠাক করছিল, তাকে না সরাইতে পারলে চলতেছিল না বাংলার লুথার কিং এর। ওনারা সরাইলে একজন ঋণ খোলাপি সেটা ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানাইল লুথার কিং। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের প্রধান গভর্নর কেবল একজন ব্যাংকার না, তিনি মূলত রাষ্ট্রের আর্থিক সার্বভৌমত্বের রক্ষক। এটা একটা বিশাল পজিশন। আর্থিক সার্বভৌমত্ব আসলে কি? 1 নম্বর হইতেছে নিজের মুদ্রার উপরে, নিজের টাকা পয়সার উপরে নিয়ন্ত্রণ। দেশ ঠিক করবে কত টাকা ছাপাবে, সুদের হার কত হবে, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। যদি অন্য দেশ বা সংস্থার চাপে এই সমস্ত ঠিক করতে হয়, তাহলে আর্থিক সার্বভৌমত্ব কমে যায়। আইএমএফ বললো, বিশ্বব্যাংক বললো এটা করো ওইটা করো, ওই চাপটা যদি সহ্য করতে না পারে গভর্নর, তাইলে আইএমএফ বিশ্বব্যাংকই দেশ চালাবে, আমরা না। 2 নম্বর বৈদেশিক ঋণের উপরে স্বাধীনতা। যদি কোনো দেশ এত বেশি বিদেশি ঋণে ডুবে যায় যে ঋণদাতারা বলে এই বাজেট কাটো, ওই বাজেট কাটো, ভর্তুকি বন্ধ করো, এই কর বাড়াও, তাহলে বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নিজেদের থাকে না, ওরা নিয়ে নেয়। তাই তো করে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তো তাই করে, বলে এইখানে ভর্তুকি দেওয়া যাবে না, এইখানে কাটো, এইখানে দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, এইটা করো সেইটা করো। আমাদের অর্থনীতি আমরা চালাই না, ওরা চালায়। 3 নম্বর ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা। দেশের ব্যাংক যদি বিদেশি শক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে অর্থনীতির ঝুঁকিতে পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরেন আপনার নিজের বাড়ি আছে, কিন্তু মাসের শেষে আপনি কি খাবেন, কি কিনবেন, সব সিদ্ধান্ত নেয় যদি আপনাকে যে ঋণ দিচ্ছে সে, তাহলে বাড়ি আপনার, কিন্তু নিয়ন্ত্রণ তো আপনার না। রাষ্ট্রের ক্ষেত্রে একই কথা। আর্থিক সার্বভৌমত্বের মানে হইতেছে নিজের টাকার মূল্য, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ এবং অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার মানে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক এক ধরনের ব্যাংক না। তাহলে কেন্দ্রীয় ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে তফাৎ কি? সাধারণ ব্যাংক আমরা এটা প্রত্যেকদিন ব্যবহার করি, আমরা যাইতে পারি ওইখানে, টাকা জমা রাখি, ঋণ নেই, বাড়ি বানানোর লোন নেই বা ব্যবসার লোন নেই, এরা ক্রেডিট কার্ড দেয়, চেক দেয়, লাভ করার জন্য ব্যবসা করে, জনগণকে সেবা দেয়। উদ্দেশ্য কি? লাভ করা। কাজ করে সাধারণ মানুষের সাথে আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। সাধারণ মানুষ তাদের টাকা জমা রাখে, এই টাকা নিয়ে এসে আরেকজনকে ঋণ দেয়, আমাদেরকেও ঋণ দেয়, ব্যবসা প্রতিষ্ঠানকেও ঋণ দেয়, আর এই টাকা ঋণ দিয়ে সে লাভ করে ব্যাংক। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেটা সাধারণ ব্যাংক। আর সেন্ট্রাল ব্যাংকটা কি? এটা হলো দেশের সব ব্যাংকের মা বাপ, এরা দেশের টাকা ছাপায়। আপনি টাকা খুলে দেখেন, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে। এটা টাকা ছাপায়, সুদের হার ঠিক করে ব্যাংক কত সুদ দেবে, সব ব্যাংক ঠিকভাবে চলতেছে কিনা সেটা তদারকি করে, দেশের ডলারের রিজার্ভটা সামলায়। আপনি বাংলাদেশ ব্যাংকে যাইতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে সেবা দেয় না, এ পুরো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা করে না। ব্যাংকের লক্ষ্য হচ্ছে আর্থিক স্থিতিশীলতা ঠিক রাখা। সে কাজ করে সরকার, অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে। 3 ধরনের এন্টিটির সাথে কাজ করে। সাধারণ ব্যাংক আপনার টাকার দেখভাল করে, কেন্দ্রীয় ব্যাংক দেশের টাকা এবং অর্থনীতির দেখভাল করে। তা আমরা তাহলে এই লোক হয়েছে তো কি হয়েছে, একজন গেছে আরেকজন আসছে, কি সমস্যা? এখানেই সমস্যা। সেটা হচ্ছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হইতে কি কি যোগ্যতা থাকা উচিত, এটা আমাদের জানা থাকা দরকার। 1 নম্বর, টাকার ভাষা বুঝতে পারতে হবে। তিনি যেন ভালোভাবে বোঝেন টাকা কত চাপলে বাজারে আগুন লাগে, মুদ্রাস্ফীতি হয়, সুদের হার বাড়ানো কমানোর প্রভাব কি, ডলার রিজার্ভ কিভাবে সামলাইতে হয়, ব্যাংক কিভাবে চলে সেটা জানতে হবে, কোন ব্যাংক ঝুঁকিতে আছে, ঝুঁকিতে পড়তে পারে, খেলাপি ঋণ মানে যে ঋণ নিয়ে যে টাকা মেরে দেয়, পাচার করে দেয়, এটা কেন বাড়ে এটা ধরতে পারবে, প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পারবে। সে নিজেই তো খেলাপি ঋণ গ্রহীতা, সে কিসের সিদ্ধান্ত নেবে? সততা থাকতে হবে, সরকারের চাপে অযথা টাকা চাপাবে না, দুর্নীতিগ্রস্ত ব্যাংকে বাঁচাইতে নিয়ম ভাঙবে না, এবং এই কাজ করছে, এখনই দায়িত্ব নিয়ে করছে, এটা পরে আমরা আসতেছি। ঠান্ডা মাথায় থাকতে হবে, সংকট আসলে ভয় না পেয়ে মানুষকে আস্থা দিতে হবে। সব মিলায় সেন্ট্রাল ব্যাংকের প্রধান এমন মানুষের হওয়া উচিত যিনি ফাইন্যান্স বোঝেন, চাপ সামলাইতে পারেন, আর দেশের টাকার মূল্য রক্ষা করতে সাহসী ভূমিকা রাখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি থাকা উচিত? অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং এ উচ্চশিক্ষা, কমপক্ষে মাস্টার্স, পিএইচডি হলে সবচেয়ে ভালো। ম্যাক্রো ইকোনমিক্স, মুদ্রানীতি, আর্থিক বাজার এই সম্পর্কে গভীর জ্ঞান বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এখন আবার আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা ম্যাক্রো ইকোনমিক্স আবার কি? এটা আমি কলে আগে আমার ভিডিও করছিলাম, তাও আজকে একটু বুঝাই দিই। 2টা জিনিস, ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স হলো পুরা দেশের অর্থনীতির বড় ছবিটা দেখা। এটা একজন মানুষের আয় ব্যয়ের হিসাব না, এটা পুরা দেশের আয় ব্যয়, জিনিসপত্রের দাম, চাকরি, টাকা, ঋণ সব একসাথে বোঝা। সহজ একটা উদাহরণ দিই, ধরেন একটা পরিবারের একটা সমস্যা হইলো, একজনের আয় কমলো, এটা মাইক্রো ইস্যু, মাইক্রো। কিন্তু পুরা গ্রামে যদি সবার আয় কমে যায় সেটা ম্যাক্রো ইস্যু। ম্যাক্রো ইকোনমিক্স কি দেখে? মুদ্রাস্ফীতি দেখে,
সব জিনিসের দাম বাড়ছে কেন এটা দেখে, বেকারত্ব দেখে কেন সবাই বেকার হচ্ছে, চাকরি পাচ্ছে না কেন, জিডিপি দেখে দেশ বছরে কত উৎপাদন করছে সেটা দেখে, সুদের হার দেখে, এটা ম্যাক্রো ইকোনমিক্স। সুদের হারের উপর নির্ভর করে ঋণ নেওয়াটা সহজ না কঠিন। ডলার রিজার্ভ দেখে দেশের হাতে কত বৈদেশিক মুদ্রা আছে। মাইক্রো ইকোনমিক্স দেখে ব্যক্তি বা একটা কোম্পানির অর্থনীতি। ম্যাক্রো ইকোনমিক্স দেখে পুরো দেশের অর্থনীতি। আপনার পকেটের টাকা নিয়ে হিসাব হচ্ছে মাইক্রো, দেশের টাকার ভবিষ্যৎ নিয়ে হিসাব ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কত টাকা ছাপাবো, সুদ কত রাখবো, জিনিসপত্রের দাম কিভাবে কমাবো, ডলার কিভাবে বাঁচাবো, এই বড় সিদ্ধান্তগুলোর বিজ্ঞান হইতেছে ম্যাক্রো ইকোনমিক্স। বুঝিসাও বড় ব্যাংকে যদি কাজ করে আসে, আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ অভিজ্ঞতা থাকে যদি, তাহলে খুব ভালো হয়। সেন্ট্রাল ব্যাংক বা